সরকার ক্ষমতা গ্রহণ করার পরই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কি হালত সেটা আমাদের একটু দেখে আসা প্রয়োজন। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে $240 বিলিয়ন, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল 30 লাখ কোটি টাকা এটা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরই মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা 2 অঙ্কের ঘরে আছে, 10.5% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে প্রবৃদ্ধির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে এই বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায় মাননীয় স্পিকার। অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়, সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। আমরা যদি সরকারের এই অর্থনৈতিক সেক্টরগুলোতে আমরা যদি বিদেশ থেকে ঋণ নিয়ে আসার যে প্রক্রিয়া সেটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখলাম যে সরকার IMF এর কাছ থেকে, বিশ্ব ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে আসতে চায়। কিন্তু গত বসন্তকালীন বৈঠকে যখন আমাদের অর্থমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে কিন্তু IMF কোনো ঋণ সার করতে চায় নাই। কেন চায় নাই? কারণটা হলো IMF চেয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতেও একটা বড় ধরনের সংস্কার আসুক। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কি, অর্থনৈতিক খাতগুলোতে কোনো ধরনের সংস্কার, সেটা তো অন্য কোনো বিষয় তো সংস্কার হচ্ছে না, অর্থনৈতিক বিষয়গুলোতে কোনো ধরনের সংস্কারের ব্যাপারে বিএনপি সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া ছিল না। এতদিনে এসে তারা NPR এর নীতি এবং এটা ব্যবস্থাপনা সেই জিনিসগুলোকে আলাদা করার কথা বলছে। কিন্তু এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা অধ্যাদেশ তখন পাশ করা হয়েছিল, সেই অধ্যাদেশ এই সংসদে প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পরে সেই অধ্যাদেশটাকে কিন্তু ল্যাপস করে দিয়েছে, সেই অধ্যাদেশটাকে কার্যকর করতে দেয় নাই। যদি সরকার সেই সময়টাতেই যদি সংস্কারের বিষয়গুলোকে মেনে নিত, যদি আর্থিক ব্যবস্থাপনার সংস্কারগুলো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো বিদেশে যে ঋণের ক্ষেত্রে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হলো, সেই রকম ধরনের পরিস্থিতিতে আমাদেরকে নাও পড়তে হতো মাননীয় স্পিকার। আমরা যদি আমাদের ব্যাংক খাতের দিকে তাকাই, ব্যাংক খাতে এক ধরনের অরাজকতা চলতেছে। শুধু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমি বলবো না, ইসলামী ব্যাংকে কি ধরনের অরাজকতা চলছে এটা আপনারা সকলেই জানেন। এর বাইরে গিয়ে আরো 5টি ব্যাংক আছে যে ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই 5টি ব্যাংক যেটাকে একীভূতকরণ করা হয়েছে, এই ব্যাংকগুলো যেসব আগের মালিকদের কাছে ছিল তারাই সেখান থেকে লুটপাট করে টাকা পয়সা পাচার টাচার করে এই ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে, খালির পর্যায়ে নিয়ে গেছে। সেই ব্যাংকগুলোতে যাতে করে পূর্বের মালিকেরা আবারও বহাল হতে পারেন এমন ধরনের একটা আইন এখানে পাশ করা হয়েছে। যে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হলো, সেই ব্যাংক রেজুলেশন আইনের 18 নম্বর ধারার মধ্যে এই জিনিসটা বলা হলো যে এই ব্যাংকের মালিকেরা যারা আছেন তারা যদি 7.5% টাকা তারা যদি ব্যাক করতে পারেন, তাহলে তাদের কাছে আবারও ব্যাংকের মালিকানা বুঝায় দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে ব্যাক দেওয়ার কথা বলে আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কি হতে পারে সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি মাননীয় স্পিকার। আমরা যদি আমাদের মোটা দাগে এখন বাজেটের দিকে যদি আমরা তাকাই, একটা বিশাল বড় বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা সেটার কথা বলা হয়েছে যে এটা আদায় করা সম্ভবপর হবে। এখানে ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকার মতো। কিন্তু আমরা যদি এই 6,95,000 কোটি টাকা যেটা আদায় করা হবে বলা হচ্ছে সেটার দিকেও যদি আমরা তাকাই, তাহলে দেখবো NPR কে দেওয়া হয়েছে যে 6,04,000 কোটি টাকা NPR আদায় করবে। কিন্তু NPR এর যদি আমরা পাস্ট রেকর্ড গুলো দেখি, 2024-25 অর্থ বছরে NPR মাত্র
369 কোটি টাকা তারা এখানে আদায় করতে পেরেছিল, এবং এই বছর যেটা চলতি অর্থ বছর সেখানেও মাত্র 3.5 লাখ কোটি টাকার মতো তারা আদায় করতে পেরেছে। যে এনপিআর 4 লক্ষ কোটি টাকায় আদায় করতে পারে না, সে এনপিআর এর উপরে যদি 6 লক্ষ কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং যদি তৃপ্তির ঢেকুর তোলা হয় যে আমাদের ঘাটতি কম আছে, তাহলে কিন্তু সেটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করার শামিল, মাননীয় স্পিকার। কারণ আমরা দেখতেছি এখনই 2,43,000 টাকার ঘাটতি আছে। এনপিআর যখন তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, সেই সময় এটা শেষে গিয়ে যেটা দেখা যাবে এই ঘাটতি আরো বেড়ে যাবে। অর্থাৎ এই যে বাজেট, এটা শুধু বড় বাজেট না, এটা বড় একটা ঘাটতির বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি আরো একটু ভিতরের দিকে তাকাই, এই বাজেটকে একটা বিনিয়োগ বান্ধব বাজেট বলা হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতেছি সরকার ঋণ নিয়ে দেশের এই বাজেটটাকে সচল রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে। সরকার যদি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে, তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টরে লোন ডিসবার্স হবে না, এবং যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে, একটা ক্রাউডিং ইফেক্ট একটা তৈরি হবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যে ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার।